যে ধোঁয়াশা নিয়ে আমরা এতদিন অপেক্ষায় রয়েছি যে সাহেব সুস্মিতা কি সত্যি প্রেম করছে। এবং কথা দিয়ে যেটা আমরা পেলাম যে হুট করে এত বিপুল একটা ধারাবাহিক যেটা হুট করে বন্ধ হয়ে গেল। দেখো, যা শুরু হয়েছে তার শেষ তো হবেই, একদিন না একদিন হওয়ারই ছিল। লাকিলি যে এমন একটা জায়গায় শেষ হয়েছে যেখানে মানুষের ভালোবাসা, মানুষের টানটা এখনো রয়েছে। টেলিভিশনে না কোনো ফিক্সড কিছু নেই, মানে তুমি একটা বেসিক আইডিয়া নিয়ে নামো অ্যান্ড দেন ইউ গিভ ইউর বেস্ট। কারণ এভরি 7 days দ্য হোল ইকুয়েশন চেঞ্জেস। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে যেই সময়টা তুমি কাজ করছো না, কাজ করার থেকেও বেশি সেই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। সিনিয়র অ্যাক্টরদের সামনে ওপেনলি সিগারেট খাচ্ছে, কিস্তি কিস্তি করে কথা বলছে, এই কালচারটা আমার মনে হয় খুব জেনজি বা খুব ইয়ো কালচার হতে পারে। কোথাও একটা দ্যাট রেসপেক্ট। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বেশ পারদর্শী মেয়েদের মন চুরির ক্ষেত্রে, কারণ তিনি উড়ন্ত ঘুড়ি হয়ে জায়গা করেছেন নানান নারীর মনে। তারপর চর্চায় থেকে গিয়েছেন কথার পাচক মশাই হয়ে। আজকে আমাদের সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম সাহেব ভট্টাচার্য। থ্যাংক ইউ। কি ভালো লাগে শুনতে এখন, পাচক মশাই নাকি সাহেব? সাহেব, সবসময় সাহেব। এই যে বিপুল জনপ্রিয়তা সাহেবের পর পাচক মশাই, এটা এখন প্রায় তোমাকে যদি বলা হয় তাহলে মানুষজনই কথার পর পাচক মশাই দিয়ে চেনে। কতটা প্রাপ্তি দেয় জীবনে এক একটা ধারাবাহিকের পর স্ট্যান্ড বাই করে যাওয়া মানুষের মনে? কি বলবো, দেখো টেলিভিশনে আসাটা তো আমার একটা কি বলবো, খুব ভেবেচিন্তে নেওয়া একটা ডিসিশন। মানে আমি দীর্ঘদিন ছবিতে কাজ করেছি, বিভিন্ন ছবিতে, এবং সেখানে একটা সার্টেন অডিয়েন্স আছে যারা শহুরে অডিয়েন্স, যারা ধরো মাল্টিপ্লেক্সে ছবি দেখে, তারা খুব পছন্দও করেছে আমাকে। ধরো মৃণালিনী হোক বা খাদ হোক বা আমি সুভাষ বলছি হোক বা অতনু ঘোষের ছবি হোক বা শ্বেতকালী হোক, ওয়েব সিরিজের ক্ষেত্রে পাপ হোক বা বন্য প্রেমের গল্প হোক। তো সেখানে একটা মানুষের একটা লাইকিং তৈরি হয়েছে, পছন্দ তৈরি হয়েছে, এবং খুব মানে ইচ্ছে করি আর কি বহু বছর আমি টেলিভিশনে আসিনি এই কারণে, কারণ ছবিতে না নিজের একটা ওই গ্রাউন্ড তৈরি হচ্ছিল অ্যাজ অ্যান অ্যাক্টর। কারণ আমি খুব একটা বেশি মানে ক্যারেক্টার রোল করিনি, বলতে গেলে খুব সেরকম করিনি আর কি। মোস্টলি যেই ছবিগুলো করেছি সেখানে লিড হিসেবেই কাজ করেছি। এবং কি হয় যে প্রচুর ছবি তো সংখ্যা আমাদের এখানে হয় না এখন, সংখ্যা কমে যাচ্ছে ক্রমশই। একটা স্ট্রাগল থাকে অ্যাক্টর হিসেবে যে ঠিক আছে এই রে ইএমআইটা কী হবে, এটা কী হবে, একটা চিন্তা থাকে। বাট কোথাও একটা আমার মনে হয়েছে যে এই সব কিছুর অডসগুলোর এগেনস্টে ফাইট করে কোথাও একটা এই ফিল্মে থেকে যাওয়ার একটা বিশাল বড় প্রাপ্তি হয়েছে, মানে বিশাল শিক্ষা হয়েছে। সেটা ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করে, ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করে, হ্যাঁ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করে। তো সেই একটা প্রাপ্তি তৈরি, সেই যে শিক্ষাটা, ওইটা নিয়ে আমি টেলিভিশনে শিফট করেছি। এবং সেটা আমি ভেবেচিন্তেই করেছিলাম যে এমন একটা সময় করব যখন ওই গণ্ডিটা আর থাকবে না। একটা তো গণ্ডি ছিল যে টেলিভিশন করলে এবার সিনেমা করা যায় না, বা টেলিভিশনের আর্টিস্টদেরকে ছবিতে নেওয়া যায় না, রোজ দেখা যাচ্ছে। আবার ছবিতেও একটা উন্নাসিকতা ছিল যে না আমরা ছবি করি, আমরা টেলিভিশনটা তো ভীষণ ক্রাস, এটা এখনো আছে। তো কোথাও না একটা ওই লাইনটা আমার মনে হয় যে ওই 2023 নাগাদ পোস্ট কোভিড আর কি, ওই লাইনটা কোথাও ব্লার হতে শুরু করলো। যে প্রচুর, ইনফ্যাক্ট শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে না, মানে বম্বেতেও বড় বড় অ্যাক্টার্সরা ওটিটিতে চলে আসলো। হ্যাঁ, আবার এখানেও দেখলাম আমরা টেলিভিশনের অ্যাক্টার্সরা ছবিতে কাজ করছে, হিরোইন হিসেবে হোক বা লিড হিসেবে হোক। টেলিভিশনের বড় বড় স্টার্সরা তারা টেলিভিশনে আসছে আইদার অ্যাজ জাজ অর অ্যাঙ্কার। তো ওই লাইনটা কোথাও একটা না ব্লার হয়ে গেল আমার মনে হয়, এবং ওই ফ্লুইডিটি, যে মিডিয়াম ফ্লুইডিটি, সেটা চলে এসেছিল। তো আমার সেই জন্যই তখন মনে হলো যে এই সময় একটা খুব ভালো সময়, যে টেলিভিশনে একটা বৃহৎ সংখ্যক দর্শক রয়েছে যাদের কাছে আমি ছবি দিয়ে পৌঁছাতে পারছি না। মানে সিনেমা হলের অভাব তো আছেই, মানে তার একটা মানে লিভিং এক্সাম্পল হচ্ছে কদিন আগে আমি সুন্দরবনে গেছি, আশেপাশে কোনো সিনেমা হল নেই, 10,000 মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা টিভিতে আমাকে দেখেছে। এই মানুষগুলোকে তো আমি আমার ছবি দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারছিলাম না। তো কোথাও একটা আমার মনে হলো যে হ্যাঁ, একটা অডিয়েন্স
দেখেছে, তারা পছন্দ করেছে, কিন্তু একটা বৃহৎ সংখ্যক অডিয়েন্স রয়েছে যারা এখনো আনট্যাপড আমার কাছে। কারণ আমি তো একজন অ্যাক্টর, আমি তো শুধু ফিল্ম অ্যাক্টর বা থিয়েটার অ্যাক্টর বা টেলিভিশন অ্যাক্টর নই, আমি অ্যান অ্যাক্টর। তোমাকে সব মিডিয়ামেই কাজ করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই মুভড অন টু টেলিভিশন। এবং আমার মনে হয় এত কারেক্ট টাইমে এই ট্রানজিশনটা হয়েছে, হ্যাঁ, যে মানে ওই বলে না যে অনেক দিন ধরে এলআইসিতে টাকা জমিয়ে কারেক্ট টাইমে আর কি ম্যাচিওর করেছে জিনিসটা, যে ওই এক্সপিরিয়েন্সটা ধরো, শিক্ষাটা সব কিছু নিয়ে, অ্যান্ড অলসো দ্য এজ, কারেক্ট টাইম টু ট্রানজিশন ইন টু টেলিভিশন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হাউ ইট ওয়ার্কড ফর মি। আমার জন্য ইট ওয়ার্কড, মানে এটা না হলে পরেও কোনো অসুবিধা হতো না, আবার চেষ্টা করতাম, কিন্তু লাকিলি ইট ওয়ার্কড। বাবা একজন পারদর্শী ফুটবলার হওয়া সত্ত্বেও ছেলে একজন অভিনেতা বাই প্রফেশন, মন থেকে একেবারে জীবনের রেখা বলতে চলে। কি ডিসিশন ছিল যখন প্রথম অভিনয় শুরু হয় বাড়ি থেকে? মানে বাবার কি মত ছিল? না, অ্যাকচুয়ালি দেখো, এটা খুব সিম্পল ব্যাপার। আমাদের ছোটবেলায় না মাঠে যাওয়া নিষেধ ছিল, বাবা যখন খেলছেন। ইনফ্যাক্ট বাবা যখন কোচ তখন আর কি মাঠে যাওয়া আমাদের সম্পূর্ণ বারণ ছিল। কারণ ওই লেট 90s বা আর্লি 90s না মাঠের পরিবেশটা খারাপ হতে শুরু করলো, প্রচণ্ড মারপিট, দাঙ্গা, গালিগালাজ হয়ে, হ্যাঁ। তো এবং দেখবে মহিলাদের মাঠে যাওয়ার সংখ্যাটাও কমে যাচ্ছিল তখন, ইদানিং আবার বেড়েছে। তো সেই সময় পরিবেশটা একটু খারাপ হয়ে গেছিল, তো সেই কারণে আমাদের মাঠে যাওয়ার একদমই নিষেধ ছিল। আমরা ক্রিকেট মাঠে যেতাম, ইডেনের খেলা দেখতে যেতাম। তো যেটা হয়েছে ছোটবেলা থেকে না, ওই মাঠে যেহেতু গিয়ে ওই উন্মাদনাটা দেখিনি, হয়তো কোথাও একটা যে ফুটবলার হওয়ার ইচ্ছেটা সেইটা খুব একটা তৈরি হয়নি। কিন্তু ফুটবলার না হয়েও যদি ক্রিকেটার হতে বা অন্য কোনো খেলায় শিফট করতে। আমি খেলেছি তো, আমি আন্ডার 16 অবধি খেলেছি। আমি অরুণলালের ক্যাম্পে কোচিং করেছি, মানে দীর্ঘদিন অরুণলালের আন্ডারে খেলেছি আন্ডার 16 অবধি। তো ক্রিকেটটা খেলেছি একটা সময়, কিন্তু কি ওই ছোটবেলা থেকে যেহেতু আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে ছবিতে কাজ করেছি, তো ওইটার একটা কোথাও একটা প্রভাব আমার উপর চিরকাল থেকে গেছিল। ওই যে ছোটবেলায় মানুষে বলতো, তোমাকে দেখলাম ওই ছবিতে, সংঘর্ষ ছবিতে দেখলাম, তোমাকে আব্বাজান ছবিতে দেখলাম, বা তুমি মুখ্যমন্ত্রী, তাই তুমি মুখ্যমন্ত্রী ছিলেন, এইটা কোথাও একটা ভালো লাগা তৈরি করতো। কোথাও একটা কি বলবো, ছোটবেলা থেকেই একটা সেলফ ইমেজ যেটা নিজের প্রতি, সেটা একটা তৈরি হতো যে আচ্ছা, মানুষ আমাকে এরকমভাবে দেখতে ভালো লাগছে। তো এইটা অতটা তো গভীরভাবে ভাবিনি অত ছোটবেলায়, কিন্তু এই ভালো লাগাটা থেকেই কোথাও একটা ওই ছবির প্রতি একটা আকর্ষণ, যে ছবিতে কাজ করব, যেটা এখনো অনেক ইয়াং ছেলে মেয়েদেরই হয়, যে তারা টেলিভিশনে কাজ করতে চায় বা ফিল্মে কাজ করতে চায় বা অ্যাক্টর হতে চায়। তো সেই কারণেই, এবং আমি তো খুব মজা করেই সবাইকে বলি যে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি যে ফুটবলের দিকে যাইনি। বাবা সুব্রত ভট্টাচার্য, জামাইবাবু সুনীল ছেত্রী, হ্যাঁ, সেখানে আমার মাটিতে আমার দাগ তৈরি করা সেখানে খুব ডিফিকাল্টি হতো আমার জন্য। হ্যাঁ, মানে ভালো খেললে বলতো তো সুব্রত ভট্টাচার্যের ছেলে খেলবেই, আর না খেললে বলতো দেখো বাবা কি খেলেছে, ছেলে কি করলো। যখন এত ছোট বয়স থেকে অভিনয় শুরু, মানে বলা চলে সংঘর্ষ, কি মনে হয় মানে তখন যদি আজ থেকে যদি আমি আরো 20 বছর পিছিয়ে যাই, তখন তো প্রপার সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি, পড়াশুনো করে একটা জায়গায় স্ট্যান্ড করা, এইটা মনে হয় প্রত্যেকটা পরিবারের একটা মোটিভ ছিল। সেখান থেকে দাঁড়িয়ে অভিনয়কে নিয়ে এগোনো এবং সংঘর্ষ, যেটা আমি শুনেছিলাম তোমার বিভিন্ন রিসার্চ থেকে, যে প্রথম স্ক্রিপ্টটা যে পড়েছি সেটা আমি জানতামই না যে স্ক্রিপ্ট পড়ছি, একটা সংলাপ পড়েছিলাম। তো যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম দিনের এক্সপিরিয়েন্স এবং এই যে আমাদের মানে সমাজের তকমা, চাকরি করতে হবে বা অন্য কোথাও ব্যবসা করতে হবে, সেগুলোকে ভেঙে যখন অভিনয়ের দিকে এগোলে, কি মানে ভয় কাজ করেছিল বা তখন কি এতটাও সিকিউর ছিলে? না না, তুমি সংঘর্ষের কথা বলছো, তখন তো আমি চাইল্ড আর্টিস্ট, 5 বছর না 6 বছর বয়স। হ্যাঁ, আর তুমি যে গভর্নমেন্ট চাকরির কথা বললে, ওটা আমাদেরও আগের জেনারেশন, আমি এতটাও বুড়ো নই। হ্যাঁ, তো আমাদের সময় ছিল যে ওই আইটি কোম্পানিতে যাওয়া, মানে যে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে ছেলে। হ্যাঁ, তখন ওইটা একটা খুব ট্রেন্ড ছিল আর কি। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনার্স পড়েওছি ইনফ্যাক্ট। সেটা কি প্রেসারে নাকি মন থেকে? মন থেকে, মানে কিছুটা মন থেকে, আসল মনটা অভিনয়ের দিকেই ছিল চিরকাল আর কি। কিন্তু হয় না যে বাবা মাদেরকেও আশ্বস্ত করার একটা জিনিস থাকে, যে বাবা মারা বলে যদি কিছু না হয় তখন কি করবে। হ্যাঁ, আমার বাবা সবসময় একটা কথা বলেন, খুব মজার কথাটা, যে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট বাট হোপ ফর দ্য বেস্ট, and you always hope for the best but prepare for the worst। মানে যদি কিছু না হয়, ধর কিছু হলো না, নাথিং ওয়ার্কড, দেন তো কোথাও একটা চাকরি তো অ্যাটলিস্ট। তো আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনার্স করেছি আশুতোষ থেকে, অ্যান্ড তার সাথে সাথে অভিনয়ও করেছি। বাট তুমি যে কথাটা বলছো যে ইনসিকিউরিটি বা ভাবনা ছিল, সত্যি কথা বলতে গেলে না এতটা ভাবিনি গভীরভাবে।
মানে আমার মন যখন যেটা চেয়েছে, আমার মনে ভালো লেগেছে, আমি সেটা করেছি। আমি ক্রিকেট খেলেছি যখন, তখন অভিনয় একদমই করতাম না, সুযোগও ছিল না। ওই একটা বয়স আসে না যে 11 থেকে, এখন টেলিভিশন আসার দৌলতে সেই সুযোগটা তৈরি হয়েছে, তখন ছবি বেশি হতো। তো ওই 11 থেকে 15-16 অ্যাডোলেসেন্সের সময়টাতে খুব একটা পার্ট থাকে না, নয় কি একদম বাচ্চা না একটু বড় হয়ে গেছে। তো ওই সময়টা আমি ক্রিকেট খেলেছি, ছুটিয়ে ক্রিকেট খেলেছি, খুব মজা করে ক্রিকেট খেলেছি। হ্যাঁ, তো এবং তখন মহারাজদা সবে আর কি মানে ইন্ডিয়া খেলছেন, উনি অরুণলালের ক্যাম্পে আসতেন, আমি মহারাজদা নেটে ব্যাটিং করছে, আমরা খুবই বাচ্চা জুনিয়র তখন। হ্যাঁ, বলে বলে আমাদের যিনি কোচ ছিলেন তাকে বলে বলে, গোপাল স্যারকে বলে যে স্যার একটু বোলিং করি না, মহারাজদাকে একটু বল করি। হ্যাঁ, তো সেই সুযোগও পেয়েছি আমরা। বাট যখন ছবি করেছি তখন ছবির মতন করেই করেছি, এবং অতটা ভাবিনি, জানো তো। তখন মানে আমরা খুব ফলো দ্য হার্ট টাইপের একটা মানে আমি মানুষ ছিলাম। তো খুব ক্যালকুলেশন যে করেছি ইয়াং লাইফে তা নয়, ক্যালকুলেশনটা অনেক পরে, মানে ছবি হওয়ার পর, তারপর থেকে ক্যালকুলেশন একটু যখন বুঝতে শিখলাম পুরো ব্যাপারটা। আমার ক্ষেত্রে গাইড করার কেউ ছিল না, মানে অনেকেই মনে করতে পারেন যে সুব্রত ভট্টাচার্যের ছেলে গাইড করার কেউ ছিল না কেন। মানে বাবা তো এই প্রফেশন থেকে নয়, বাবাদের মানে ঘরানাটাই আলাদা। একজন ফুটবলারের ক্যারিয়ার 35-36-এ শেষ, সে 16-17 বছর থেকে খেলতে শুরু করবে, প্রাইমে খেলবে 20-22-23, 36-37-38 ক্যারিয়ার শেষ। আমাদের তো পিক আপই নেয় 30-এর পর থেকে ক্যারিয়ার। তো ওই জন্য অত ভেবে করিনি, যেটা করেছি, যেটা মন ভালো চেয়েছে, মনে লেগেছে, মনে হয়েছে যে হ্যাঁ করা দরকার, করেছি। তবে এটাও আমি অনেক ইয়াং জেনারেশন অ্যাক্টার্স আমার কাছে ফোন করেন বা দেখা হলে বলে যে আমি অভিনয় করতে চাই, আমি সবসময় তাদেরকে বলি যে একটা ব্যাকআপ প্ল্যান রেখে করা উচিত। একটা, কারণ এতটা অনিশ্চয়তা আমাদের এই প্রফেশনে না, যে একটা ব্যাকআপ প্ল্যান রেখে তারপরে করো, তাহলে কনফিডেন্সটাও থাকবে যে ভাই অল আউট যাই, হলে হবে, না হলে তো ওটা আছেই, সেই কনফিডেন্সটাও থাকবে। তাহলে তোমার মধ্যে কখনো এই ইকুয়েশনগুলো কাজ করে যে এত অনিশ্চয়তা বা এত দোনোমনো একটা কাজ যেখানে আজকেই চলছে এবং বিপুল জনপ্রিয়তার সঙ্গে সেই প্রজেক্টটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে, তারপরের দিনই শুনছো যে সেই প্রজেক্টটা শেষ, এবং কথা দিয়ে যেটা আমরা পেলাম যে হুট করে এত বিপুল একটা ধারাবাহিক যেটা হুট করে বন্ধ হয়ে গেল, সেটার আভাস তোমার কাছেও ছিল না, সেটা পুরো টিম বলছে কেউই জানতো না। এই ইকুয়েশনগুলো করেছো কখনো, বা এখন করো কি? মানে খুব একটা যে ইম্প্যাক্টফুল আমার জীবনে তা নয়। মানে দেখো, যা শুরু হয়েছে তার শেষ তো হবেই, একদিন না একদিন হওয়ারই ছিল। লাকিলি যে এমন একটা জায়গায় শেষ হয়েছে যে যেখানে মানুষের ভালোবাসা, মানুষের টানটা এখনো রয়েছে আমাদের প্রতি বা শোটার প্রতি। হ্যাঁ, এরকম হয়ে যায়নি যে মানুষ বীতশ্রদ্ধ হয়ে বলছে যে বাবা দাদা এবার বন্ধ করুন, অনেক হয়ে গেল, আর চাই না, সেই জায়গায় পৌঁছে যায়নি। হ্যাঁ, মানে গল্পের গরু গাছে উঠতে উঠতে আস্তে আস্তে মার্সে চলে গেছে, সেরকমও নয়। তো আমার মনে হয় যে খুব ভালো একটা টাইমে, যেখানে মানুষের ভালোবাসা ছিল, আমরা তখনও স্টারের টিআরপি অনুযায়ী 3rd না 4th পজিশনে ছিলাম, সেরকম একটা জায়গা থেকে শেষ হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইটস ওকে, ফাইন, নো প্রবলেম। তুমি যে কথাটা জিজ্ঞেস করলে যে অনিশ্চয়তা, ভয়, এইটা একটু ইয়াং বয়সে হতো ডেফিনেটলি, যখন আমরা ছবি করছি, যে কী হলো 2 মাস হয়ে গেল ছবির কোনো ডাক পাচ্ছি না, লোকজনের সঙ্গে কথাবার্তা বলছি, সেরকম কোনো স্কোপ তৈরি হচ্ছে না, সেটা একটা হতো। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে যেই সময়টা তুমি কাজ করছো না, কাজ করার থেকেও বেশি সেই সময়টা কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ সেই সময়টা হচ্ছে নিজেকে তৈরি করার সময়, সেটা কিন্তু বসে থাকার সময় নয়, অপেক্ষা করার সময় নয়, সেই সময়টা নিজেকে তৈরি করার সময়। ওই সময় যত রকমভাবে নিজেকে পারো তৈরি করো, এবং সেটাই আমি করেছি। পোস্ট কোভিড তো আমাদের ছবির সংখ্যা অনেক কমে গেছিলো, কিন্তু কোভিডের মধ্যেও লোকে বাড়িতে বসে চিন্তা করছে কী হবে, মহামারী, বা মারা যাবো না তো, সবাই এই নিয়েই ভাবছিল। আমি থ্রু আউট কোভিড প্রত্যেক দিন সকালবেলা 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার সাইক্লিং করতাম। তারপর তো সাইক্লিংয়ের ট্রেন্ড উঠলো, গৌরবরা করছিল, দেবলীনা, অনিন্দরা সবাই করছিল। আমি কোভিডের শুরু থেকেই 10 to 15 কিলোমিটার রোজ সকালে সাইক্লিং করতাম, স্বাস্থ্য চর্চা করতাম। আমরা ফোনে আমাদের ভিডিও কলে থিয়েটার গ্রুপের সঙ্গে কথা বলে পরে তাদের সঙ্গে চল একটু বলা বলি করি, এইগুলো করতাম। তো যেই সময়টা কাজ করছো না, সেই সময়টা হচ্ছে নিজেকে তৈরি করার সময়। আমার সবসময় এটা দৃঢ় বিশ্বাস। আমি হর্স রাইডিং শিখেছি বহু বছর আগে, আজ পর্যন্ত কোনো ছবিতে ঘোড়া চড়তে হয়নি, বিশ্বাস কর। মানে গানের জন্য ভিক্টোরিয়ার সামনে খচ্চরের উপরেও চড়তে হয়নি আমাকে, কিন্তু আমি ঘোড়া চালানো শিখে রেখেছি। কে জানে কখন কাজে আসবে। বাইক চালানো শিখেছি, গাড়ি চালানো শিখেছি, নাচ শিখেছি, ফাইট শিখেছি। তখন শান্তনুদা ছিলেন, উনি তো নেই আনফর্চুনেটলি এখন। আর শান্তনুদার কাছে আমি বলেছিলাম, শান্তনুদা আমি একটু ফাইট শিখতে চাই। তো বলে চলে আয় সাউদার্ন অ্যাভিনিউতে মেনকার সামনে, ওরা ওখানে ফাইটে প্র্যাকটিস করতো। দীর্ঘদিন ওখানে গেছি, গিয়ে ওদের সঙ্গে ফাইট শিখেছি,
এগুলো করেছি, করে নিজে তৈরি করা নিজেকে। মানে ওইটা হলে পরে কি হয়, একটা কনফিডেন্স থাকে যে এই তখন ওই চিন্তাগুলো থাকে না মাথায় যে এ বাবা আমি তো বসে আছি আর কিছু করার নেই। তো আমার মনে হয় সেইটা করেছি বলেই বোধহয় মানে সেগুলো ইউজ করতে পেরেছি কথার ক্ষেত্রে। কথাতে প্রচুর ফাইট সিকোয়েন্স করেছি, প্রচুর স্টান্ট করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনজুরি হয়েছে, মানে ফিজিক্যালি অনেকটাই ভেঙে দিয়েছে আমাকে। কিন্তু সেগুলো মানে ইটস পার্ট অফ দ্য জব, কারণ সেগুলো শিখেছি বলে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছি। আমার ডিরেক্টর আমায় বলতে পেরেছে যে হ্যাঁ আগুনের উপর দিয়ে লাফ মারো যাও, হ্যাঁ আমি বডি ডাবল লাগবে না, সাহেব করে দেবেন। সো ডিরেক্টরকেও সেই কনফিডেন্সটা আমি দিতে পেরেছি। এই যে এখন একটা বিরতি চলছে এবং খুব ফাটিয়ে একটা মুডে রয়েছে, খুব ক্যাশ, খুব রিল্যাক্সে নিজের সঙ্গে সময় কাটানো, এই সময় কি কি শিখছো? মানে মোটামুটি অলরাউন্ডার হয়ে গেল, সব শিখে গেছো, ঘোড়া থেকে কচ্ছপ থেকে সব, এইবারে কি শিখছো? না এবারও মানে আবারও নিজেকে তৈরি করা, শারীরিকভাবে তৈরি করা, অনেকটা মানসিকভাবে তৈরি করা, যে 1.5-2 বছর প্রায় অলমোস্ট টেলিভিশনে এই বিজনেসটাকে আমি আবার নতুন করে বুঝলাম। কারণ আমি 2009-10 যখন টেলিভিশন করতাম তখন সম্পূর্ণ আলাদা ছিল। হ্যাঁ, এখন আবার বিজনেসটাকে নতুন করে বুঝলাম যে এখন বিজনেসটা কিরকম ভাবে চলে, দর্শক কি চাইছে, কিরকম ভাবছে, বা কি কি করা যেতে পারে, কি কি করার দরকার পড়বে না। তো সেইগুলো একটা মানসিকভাবে নিজেকে তৈরি করা। তার সঙ্গে তো থিয়েটার রয়েছে, থিয়েটার আবার জয়েন করেছি, আমার যে থিয়েটার দল রয়েছে বেহালা বাতায়ন, সেখানে আবার জয়েন করেছি। তার সঙ্গে নাচের ক্লাস চলছে, জিম চলছে, সব চলছে। এবং যেটা আমরা বারবার বলছিলাম যে কথা যেটা বিপুল জনপ্রিয়, বিপুলভাবে মানুষের মানে নিজেদের গল্প হিসেবে সবাই অ্যাকসেপ্ট করেছে, এবং কথাতে আমরা বারবার দেখতে পেয়েছি যে ফাইট সিনগুলো বা ধরো একটা রোম্যান্টিক সিন বা পরিবারের সঙ্গে একটা মিষ্টি সময় কাটাচ্ছে, এগুলো তো প্রত্যেকটা মানুষের ঘরের গল্প। তো তুমি তখন বললে যে ফাইট সিনের জন্য ডিরেক্টর তখনই অ্যাপ্রোচ করেছে যখন আমি তার জন্য অ্যাপ্লিকেবল। তো এই যে বর্তমানে গল্পগুলো এত পরিমাণ সাকসেস পার্টি, এত কিছু হয়, গল্পগুলো কি আদৌ মানুষের কাছে পৌঁছায়? বা সিনেমা নিয়ে যে এত তকমা চলে যে এই সিনেমা ভালো, ওই সিনেমা খারাপ, এবং সিনেমা সত্যি বাংলা দর্শক এখন বলে যে দেখবো না, সাউথের সিনেমা দেখবো, কি মনে হয় দেখে ইন্ডাস্ট্রি? আমি জানি না, মানে তুমি এটা হয়তো কিছুটা সোশ্যাল মিডিয়া দেখে বলছো। না সোশ্যাল মিডিয়া দেখে না, তো বক্স অফিস রেজাল্টস আছে তোমার কাছে? হ্যাঁ, বক্স অফিসে যা সাফল্য দেয় সেটা কি সত্যি ঠিক হয়? সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করছি। মানে তুমি যখন এই কথাটা বলছো তার মানে নিশ্চয়ই একটা বক্স অফিসের কংক্রিট রেজাল্ট তোমার কাছে আছে। সেই কারণে তুমি যখন কাজ করেছিলে আজ থেকে ধরো আমি ধরলাম 5-10 বছর আগে সিনেমাতে বা ওয়েব সিরিজে, তখন যে পরিমাণ বক্স অফিসের একটা কালেকশন দেওয়া হতো সেটা কি সত্যি থাকতো? সেটা তখনও ধোঁয়াশা ছিল, সেটা এখনো ধোঁয়াশা। সুতরাং বক্স অফিস কালেকশন ভেবে যদি তুমি কোনো ছবিকে বিচার করতে যাও তাহলে আমার মনে হয় সেটা আনফেয়ার হবে। কারণ সেটা তখনও ধোঁয়াশা ছিল, সেটা কোনো কংক্রিট কিছু আমাদের এখানে পাওয়া যায় না। হয়তো মাল্টিপ্লেক্সের একটা রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সিঙ্গেল স্ক্রিন রেজাল্টগুলো তো পাওয়া যায় না। তারপর তো প্রচুর রকমের কথাবার্তা হয় যে খালি হলে হাউসফুল বোর্ড লাগানো হয়েছে, হ্যান ত্যান। আবার এটাও ঠিক যে প্রচুর মানুষ তো সেই ছবিগুলোকে নিয়ে কথা বলছে, দেখছে, এটাও ঠিক। তারা কোথায় দেখছে তাহলে? এখন তো টেলিগ্রামে ওই সব গ্রুপ আছে যেখানে নাকি সিনেমাগুলো চলে আসে। হলে দেখছে না ওটিটিতে দেখছে না টেলিভিশনে দেখছে না টেলিগ্রামে দেখছে, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষ দেখছে, দেখতে চাইছে, যেটা তাদের সুবিধা হচ্ছে সেইভাবে দেখছে তারা। এবার when you come to box office results, সেটা তো তখনও ধোঁয়াশা ছিল, এখনও ধোঁয়াশা। এটা মানে কংক্রিট কোনো ইয়ে নেই। তবে আমার কোথাও একটা মনে হয় যে যত এই নিয়ে বাংলা ছবি নিয়ে তর্ক হোক, বিতর্ক হোক, আলোচনা হোক, তত বাংলা ছবির জন্যই ভালো, তত বাংলা ছবির জন্যই ভালো। এবং আমার সবসময় এটা মনে হয়, এটা আমি সেদিনকেও একটা প্রেস কনফারেন্স ছিল সেখানেও বললাম কথাটা, যে যেহেতু এই মিডিয়াম ফ্লুইডিটি চলে এসছে আমাদের মধ্যে, কোথাও যদি উদ্যোগ নিয়ে, যেটা অ্যাক্টাররা পারবে না, মানে অ্যাক্টাররা পারলে মানে দেব, ঋতুদি, বুম্বাদার মতো অ্যাক্টাররা পারলেও পারতে পারে, যে উড়িষ্যার প্রডিউসার, বাংলার প্রডিউসার, অহমিয়া প্রডিউসার, তিনটে ইন্ডাস্ট্রিকে এক জায়গায় করে একটা বড় মার্কেট তৈরি করা, হলের সংখ্যা বাড়ানো, মানে তাতে কি অটোমেটিকলি মার্কেটটা যেই বড় হয়ে যাবে, ছবির ব্যবসাটা বড় হবে, আরো বড় বাজেটের ছবি করতে পারবো আমরা। সেই ছবিটাকে দুটো ভাষায়, উড়িয়া ভাষায়, অহমিয়া ভাষায় ডাব করে আমরা চালাতে পারবো। বা একটা অহমিয়া ছবি বা উড়িয়া ছবি যদি সেই মাপের করতে পারি, সেটাকে আমরা বাংলায় ডাব করে চালাতে পারবো।
সেখানে বাংলার অ্যাক্টররাও থাকবে, উড়িয়া অ্যাক্টররাও থাকবে, অহমিয়া অ্যাক্টররা থাকবে, সিঙ্গাররা থাকবে। সহযোগিতাটা আছে যে সবাই একসাথে তৈরি করতে হবে। এই কালচারটা তো আগে ছিল, মানে প্রচুর বাঙালি অ্যাক্টররা তো আগে উড়িয়া ছবি করতো, এবং প্রচুর উড়িয়া অ্যাক্টরসরা এখানে এসে বাংলা ছবি করেছেন। তো তৈরি করতে হবে, এটা একটা সংগঠন, মানে এটা তৈরি করাটা ডিফিকাল্ট। আবারও বললাম যে এটা একটু ইন্ডাস্ট্রির যারা প্রভাবশালী মানুষ তাদেরকে একসঙ্গে বসতে হবে। বসে যদি তারা এটা তৈরি করতে পারে, আমার মনে হয় কেন নয়, সাউথে তো এরকম চলে, তামিল, তেলেগু, মালায়ালাম ছবিদের মানে ধরে ডাব হয়ে চলছে সব ছবি। তো ওয়াই নট ইন আওয়ার পার্ট অফ দ্য কান্ট্রি? আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রি এতটা ছোট হওয়া সত্ত্বেও ওই যে এত রেশারেশি বা বলে যে বাঙালি কাঁকড়ার জাত, এই কথাটা বারবার বলে, কি মানে শক্তি পরিচালনা করে যে মানুষ দুটো ছবি হিট করিয়ে নিজেকে বিশাল প্রভাবশালী বা বিশাল বড় হিরো মনে করে? সেটা তো তুমিও ফেস করেছো, সবাই ফেস করে। না, আমার মনে হয় না সবাই সেরকমভাবে ভাবে। আমার এখনো মনে হয় যে বুম্বাদা এতদিন ধরে ছবি করছেন, হ্যাঁ, বুম্বাদার মধ্যে তো সেই ব্যাপারটা আমি কোনদিন দেখিনি, মানে আমি দেখিনি। আমি ইদানিং দেবকেও দেখছি এত ভালো করছে, বাট হি ইজ সো হাম্বল, হি ইজ সো ডাউন টু আর্থ, হি ইজ সো নাইস টু এভরিবডি, সবার সঙ্গে এত হেসে খেলে কথা বলে। একটা প্রফেশনাল কম্পিটিশন তো থাকবেই। একটা প্রফেশনাল কম্পিটিটর না হলে পরে তাহলে ঘোড়া अगर घास के साथ दोस्ती कर लेगा तो खाएगा क्या? तो कंपटीशन तो থাকবেই। But I think on a surface level, to be very honest, the fight is among the fans. On the top level, people are collaborating. ঠিক ঠিক ঠিক। তার আমার এটা বিশ্বাস যে the fight is on the fan level. The collaboration is on the উপরের লেভেলে collaboration হচ্ছে একে অপরের সঙ্গে। এবং এই যে ধূমকেতুর পর যেগুলো দেখা গেল যে দেব শুভশ্রী যে জুটিটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, যে এতদিনের একটা বিরতির পর আবার একসঙ্গে প্রফেশনালি ফিরে আসছে, এটা কি সম্ভব? হতেই পারে না, আবার কি আছে, বলা যায় না। হয়তো এই চর্চার মধ্যে দিয়ে তারা ভাবলো যে বা যখন এতটা চর্চা হচ্ছে আর একটা ছবি করা যায়, সেটাও হতে পারে। তো মানে বলছো যে বিতর্ক ভালো? হ্যাঁ, বিতর্ক দুটোই ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় ভালো। সোশ্যাল মিডিয়া কি হেল্প করে সাহেব ভট্টাচার্যকে ইন্সপায়ার্ড হতে? না, সোশ্যাল মিডিয়া ডাজ নট ইন্সপায়ার মি। সোশ্যাল মিডিয়া ইজ এ টুল, ইটস অ্যান অ্যাক্টার্স টুল। সোশ্যাল মিডিয়া ক্যানট বি লাইফ। তো বহুদিন হয়ে গেল যে আই হ্যাভ স্টপ পুটিং পার্সোনাল পিকচার্স অন সোশ্যাল মিডিয়া। আমার সোশ্যাল মিডিয়াটা কমপ্লিটলি আমার প্রফেশনাল কাজের জন্য। সো ইটস এ টুল অ্যান্ড আই ইউজ ইট অ্যাজ এ টুল। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া ডাজ নট ইন্সপায়ার মি অ্যাট অল। হ্যাঁ, ইনফ্যাক্ট কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া থেকে আমি মানে বিরতি নিতে পারলে একটু ভালো হয় আর কি। কারণ এত সোর্স অফ ইনফরমেশন, এত অডিও ভিজুয়াল ইনফরমেশন আননেসেসারি, অ্যান্ড আই ডোন্ট ফাইন্ড ইট ফ্রুটফুল আর কি খুব একটা। তো কোথাও একটা ওই সোশ্যাল মিডিয়া থেকে একটা বিরতি নিতে পারলেও সেরকম, মানে যেটা ইনফ্যাক্ট কথা চলাকালীন আমরা করছিলাম। কারণ আমি ইনিশিয়ালি দেখলাম যে আমাদের সব ইয়াং অ্যাক্টার্সরা সবাই দেখি শটের মাঝখানে ফোনের মধ্যে ব্যস্ত। তো আমরা খুব মজার একটা খেলা শুরু করেছিলাম যে স্ক্রিন টাইম টেস্ট করা হবে সবার, উইকলি স্ক্রিন টাইম কত, কে কত। তো কারোর যখন শুরুর দিকে ছিল পার ডে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কারোর 1 ঘন্টা 40 মিনিট, এরকম স্ক্রিন টাইম সবার। তো ইভেনচুয়ালি সবাই কম্পিটিশনে পড়ে করতে 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 কথা চলে এলো 12 মিনিটে সারাদিনের স্ক্রিন টাইম, কারোর হয়তো 30 মিনিটে নেমে এলো। তারা কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ লোকজন ছিল আর কি, মানে তারা স্ক্রিন টাইমটা কমিয়ে ফোকাস করছে আর ইন অ্যান্ড অ্যারাউন্ড হোয়াট ইজ হ্যাপনিং। যে সিনিয়র অ্যাক্টার্সরা রয়েছে তারা কি গল্প বলছে বা তারা অভিনয় নিয়ে কি বলছে বা অন্যরা কি করছে সেটাকে একটু অবজার্ভ করছে, অ্যান্ড ইটস আ ফ্যান্টাস্টিক প্র্যাকটিস আমার মনে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া এখন এই পরিমাণে, মানে যে পরিমাণে মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং যে পরিমাণে মানুষ ইনভলভ, সেখান থেকে খারাপ ভালো দুটোই স্প্রেড হচ্ছে। তোমার যখন কিছুদিন আগে একটা ঘটনা নিয়ে এত স্প্রেড হয়েছিল এবং এত নেগেটিভিটি, এত কিছু, যে সাহেবের দিকে সবাই আঙ্গুল তুলছে, সেই সময় নিজেকে কি বলে স্ট্রিক্ট রেখেছিলে? দেখো, সব জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে, সব জিনিসেরই একটা নেগেটিভ দিক থাকে। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ দিকটা ইদানিং একটু বেশি প্রকট হয়ে যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, এবং সেই সময় তো প্রচুর আমাদের কথার যারা ফ্যান পেজেসগুলো ছিল তারা প্রচুর সাপোর্টও করেছে। তো সুতরাং এই জিনিসগুলো না খুব একটা মানুষের জীবনে প্রভাব, মানে তোমার বেসিক কাজটা যদি ঠিক থাকে না, যেটার জন্য তোমার পরিচয়, যেটার জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, সেইটা যদি ঠিক থাকে, তখন না এই ছোট ছোট বাম্পগুলো লাইফে খুব একটা ম্যাটার করে না। তখন স্পিডটা একটু আসতে হয়ে যায়, কিন্তু বাম্পটা টপকালে আবার স্পিডটা বেড়ে যায় তখন। কারণ তোমার মূল উদ্দেশ্য তুমি একজন অভিনেতা হিসেবে এসেছো, মানুষ হিসেবে ভালো থাকো, অভিনেতা হিসেবে ভালো থাকো।
এই দুটোই কাজ। হ্যাঁ, তো এই দুটো কাজ যদি ঠিকঠাক করতে পারো তাহলে আমার মনে হয় না বাকি কোনো রকম বাধা, তার পলিটিক্যাল ভিউ কি বা তার পার্সোনাল অ্যাটিটিউড কি, সেগুলো খুব একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ব্যক্তিগত জীবনে সবসময় সবাই নজর রাখে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস সবার যারই হোক না কেন, যে বেশি আগ্রহ যে কি করছে, কোথায় যাচ্ছে, কি পোস্ট করছে, কেন করছে, কোন ধারাবাহিক আসছে, কোন সিনেমা আসছে। সেই ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের তো এটা সবসময় ফেস করতেই হয় যে ট্রোল ট্রোল ট্রোল, যারা মানে বিপুল জনপ্রিয়তা পাচ্ছে তার থেকে আবার ট্রোল হতে হয়। তো সেটা তুমি অ্যাকসেপ্ট করেছো? পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এইটা ট্রোল নিয়ে যেমন সোশ্যাল মিডিয়াতে ভীষণ প্রশংসা হলে পরেও খুব আপ্লুত হয়ে যাওয়ার কিছু নেই, যে কালকেই আবার কান ধরে টেনে নামিয়ে দেবে, ঠিক সেরকমই আবার ট্রোল হলেও সেটা নিয়ে খুব একটা ডিপ্রেসড হয়ে যাওয়ার কিছু নেই। কারণ কালকেই তোমার একটা ভালো কাজ আসবে, সঙ্গে সঙ্গে মানুষ সেটাকে নিয়ে বাহবা করবে আবার। এবং এই যে ব্যক্তিগত লাইফ তুমি যেটা বলছো, আমি এই ক্ষেত্রে আর কি একটু কি বলবো, পরিচিত মুখ যেহেতু তারা বলিউডের অ্যাক্টার্সরা, বেশ কিছু অ্যাক্টার্সরা রয়েছেন যারা একদমই সোশ্যাল মিডিয়াতে নেই, তাদের পার্সোনাল লাইফ নিয়ে আগ্রহ মানুষের অনেক বেশি। হলিউডে এরকম প্রচুর অ্যাক্টার্স রয়েছে যাদের পার্সোনাল লাইফ তারা সোশ্যাল মিডিয়াতে দেয়ই না, তুমি জানতেই পারবে না তারা কি করছে কি না করছে। কিন্তু সেই বাউন্ডারিটা তারা তৈরি করতে পেরেছে। আমাদের সেই বাউন্ডারিটা তৈরি করার স্কোপটা আছে, কিন্তু সেটা সবাই করে না। যখন সুপারস্টারকে বহু মানে দিন পর দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, কিংবা আমি শাহরুখ খান দিয়েই বলছি, তার জন্মদিনে হাজার হাজার তার অনুগামীরা দাঁড়িয়ে থাকে বাড়ির সামনে এবং সে একদিন তাকে দেখবে জন্যে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে রোজ কি খাচ্ছি, কি পড়ছি, কি কোথায় ঘুরতে যাচ্ছি, কোন গাড়ি কিনলাম, কতটা হ্যাপি, সব কিছু আমরা আপলোড করি। সেই ক্ষেত্রে কি মনে হয় যে ওই যে স্টারডম বা ওই যে মানুষের প্রতি ক্রেভিংস বা স্টারদের প্রতি ক্রেভিংস, ওটা আস্তে আস্তে নেমে গেছে? নেমে গেছে না, দেখো স্টারের তো ডেফিনেশনটা পাল্টে গেছে। এখন মানে আগে যেরকম ছিল যে কি বলবো, সাপ্লাই এন্ড ডিমান্ড, যেটা যে যতটা দেখার ডিমান্ড রয়েছে ততটা সাপ্লাই ছিল না। হ্যাঁ, মানে একটা অভাব তৈরি করা হতো যে দেখার জন্য, সেটা এখনো অনেক স্টাররাই কিন্তু, শাহরুখ খান এবছর কিন্তু ব্যালকনিতে উঠে, যেখানে উঠে হাত নাড়ে, এবছর নাড়তে পারেনি, লিখেছে সিকিউরিটি রিজনের জন্য পারলাম না। লক্ষ লক্ষ ফ্যান্স এসেছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও একটা ওর নতুন ছবির টিজার লঞ্চ করেছে, মিলিয়নস অফ ভিউ উইদিন আওয়ার্স। সো ইউ নো, সাপ্লাই এন্ড ডিমান্ডটা ওরা খুব সুন্দর কন্ট্রোল করতে পারে। ওদের একটা পুরো টিম রয়েছে যারা এটাকে কন্ট্রোল করে, যে সাপ্লাই এন্ড ডিমান্ডটাকে আমি কন্ট্রোল করব। আমাদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ এক তো আমাদের এরকম কোনো টিম নেই, হ্যাঁ, সেটা তৈরি করা খুব ডিফিকাল্ট হয়। আর দ্বিতীয়ত কি বলতো, এখন না স্টারের ডেফিনেশনটাও একটু পাল্টে গেছে, যে মানুষ যত তাদেরকে চেনে, যত মানে অ্যাটলিস্ট ফর টেলিভিশন আমার মনে হয়, যত তাদেরকে চেনে, যত তাদেরকে নিজের ঘরের মনে করে, তত বেশি ভালোবাসা দেয়। এটা আমার সবসময় মনে হয়, মানে টেলিভিশন করেই ধারণাটা আমার তৈরি হয়েছে। তো সেইটা মানে ওই ওল্ড স্কুল একটা থিঙ্কিং রয়েছে, সেটাতে যারা বিশ্বাস করে করে। আবার এটাও ঠিক যে এখনকার দিনে মানুষ দেখতে চাইছে, যত দেখছে তত বেশি চাইছে, আরও দেখলে পরে আরও বেশি চাইছে। হ্যাঁ, এটাও একটা কিন্তু ট্রেন্ড তৈরি হয়েছে। তো সেটা টেলিভিশনের ক্ষেত্রে খুব ওয়ার্ক করে, ছবির জন্য খুব একটা ওয়ার্ক করে কিনা আমি জানি না আর কি। এই যে বলিউড এত নিজেদেরকে মেনটেন করে, প্রত্যেকটা টিম, ওদের সিনেমা হোক, সিরিজ হোক বা সিরিয়াল হোক বা কোনো শো হোক, কিন্তু টলিউডের ক্ষেত্রে যখনই আসে তখনই নানান স্ক্যান্ডেল, নানান রকমের একটা ধোঁয়াশা মতবাদ সবার থাকে, এবং এখানে এত বিপ্লব হয় আমাদের কাজের থেকেও বেশি, যেটা বলে সবাই। তুমি এটা নিয়ে কি বলতে চাও? মানে টলিউড, এই তোমার যেহেতু বলিউডেও অনেক কাজ রয়েছে, তারপরে সব মিলিয়ে যদি ধরা হয়, কি মনে হয় ইন্ডাস্ট্রি কোনটা এগিয়ে? ইন্ডাস্ট্রি এগিয়ে না, ওয়ার্ক কালচারটা ডিফারেন্ট। ওদের ওয়ার্ক কালচারটা ডিফারেন্ট, আমাদের ওয়ার্ক কালচারটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইচ ইন্ডাস্ট্রি নিজেদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট ভালোভাবেই সার্ভাইভ করছে। মাঝখানে বলিউডেরও খুব খারাপ সময় যাচ্ছিল, হ্যাঁ, একটাও ছবি লাগছিল না, বড় বড় ছবি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, টাকা উঠছিল না। তো ওদেরও ওই সময়টা গেছে, সেটা নয়, কিন্তু তখন ওরা ওদের মতন করে ডিল করেছে। ওরা হয়তো এক জায়গায় দাঁড়িয়ে সব, এই প্রডিউসার ওকে হেল্প করেছে, ওই প্রডিউসার তাকে হেল্প করেছে। আমাদের এখানে যেমন দাঁড়িয়ে একসঙ্গে মিটিং হয়ে ঠিক হলো যে না, ঠিক আছে, 4টে ছবি বেশি ছবি আমরা রিলিজ করবো না, বড়দিনে 3টে বেশি ছবি আমরা রিলিজ করবো না, এগুলো ডিসাইড করা হয়েছে। তো এভরি ইন্ডাস্ট্রি ইজ ট্রাইং টু কোপ ইন ইটস ওন ওয়ে। হ্যাঁ, একটা তো
এটাও তো সত্যি যে এখন মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ বিকাম ভেরি ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি উইথ দ্য অ্যাটেনশন স্প্যান, মানুষের অ্যাটেনশন স্প্যানটা তো কমে গেছে ফোন দেখে দেখে। যে একটা আমি সেদিনকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে গিয়ে দেখছি যে 2.5 ঘন্টার সিনেমা প্রচুর জায়গায় ফোনের আলো জ্বলছে আর কি, প্রচুর ফোনে অন্ধকার, হ্যাঁ মানে ওই দেখছে স্ক্রোল করছে। ইনফ্যাক্ট such an interesting research where big channels like Amazon, Netflix, they are giving standing instruction to script writers যে প্লিজ কোনো অতি ইন্টেলেকচুয়াল স্ক্রিপ্ট লিখো না, একটু গোদা স্ক্রিপ্টই লেখো। কারণ নাও there is this new trend called dual screen sharing. ডুয়াল স্ক্রিন শেয়ারিং মানে কি, মানে আমি ওটাও শুনছি কিন্তু পাশে ফোনে ইনস্টাগ্রামটাও দেখছি। তো ওখানে এমন কিছু বলো না যে যেটা না ভিজুয়ালি না দেখলে পরে অডিও দিয়ে খুব মন দিয়ে না শুনলে পরে মাথা থেকে বেরিয়ে যাবে, যে মানুষের ওই ফোন দেখতে দেখতে যাতে হারিয়ে না যায় গল্পটা। তো এটাও তৈরি হয়েছে এখন। তো লোকে ভাবছে কি একদম গোদা একটা স্ক্রিপ্ট লিখেছে, এত বলার কি আছে, কিছু না বললেও তো হয়। কিন্তু সেটাও ইন্টারেস্টিং একটা স্টাডি আর কি। সাহেব যখন থেকে কাজ শুরু করেছিল এবং এখনো অবধি তোমাকে যখনই আমরা পেয়েছি না, নতুন একটা রূপ, নতুন একটা সাহেবের জন্ম প্রত্যেকবার। সেই ক্ষেত্রে তুমি, আমার দুটো প্রশ্ন, যে তুমি নিজেকে কি করে নতুন করে জন্ম দাও, আর দ্বিতীয়ত তুমি যখন কোনো স্ক্রিপ্ট বা কোনো প্রজেক্ট তুমি শুরু করো তখন তুমি কি কি তার মধ্যে চুজ করো? বা মানে এটাও হতে পারে যে তুমি আজ থেকে 7 দিন পর তার টিআরপি কীরকম দেবে সেটা কখনোই বুঝতে পারবে না, তবুও তুমি কি দেখো? দেখো এখন না যেটা হয়েছে যে যখন ছবি চুজ করতাম আমরা, তখন আমি চরিত্র, গল্প, হ্যাঁ গল্পটা, গোটা গল্পটা কি আছে, চরিত্রটা কীরকম আছে সেগুলো দেখতাম। পরিচালক কে আছে সেটাও কিছুটা দেখতাম, সব ক্ষেত্রে নয়। আমি প্রচুর নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেছি, কারণ নতুন পরিচালকদের না খিদে থাকে ভালো কাজ করা। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে পরিচালকও দেখতাম। তারপরে ছবির রেজাল্টটা তো আমাদের হাতে নয়, কারণ ছবিটা একরকমভাবে কনসেপচুয়ালাইজ করা হয়, তার এক্সিকিউশনটা হয়তো সেরকম হলো না। বা ধরো এডিটিং টেবিলে গিয়ে তারপর মনে হচ্ছে যে না ছবিটা দানা বাঁধছে না, কোথাও ওয়ার্ক করছে না, সেরকমও হয়। তো ওইটা আমাদের ওইটুকুই হাতে থাকে যে আমি গল্পটা পুরোটা ভালো করে জানলাম, চরিত্রটা ভালো করে জানলাম। এখন যেমন অ্যাক্ট্রেসরা শুনছি আরও বেশি অনেক ইন ডেপথ যাচ্ছে, যে তার ডিস্ট্রিবিউশন কী করছেন আপনি, ডিস্ট্রিবিউশনের কী প্ল্যান আছে, প্রমোশনের কী স্ট্র্যাটেজি আছে, সব কিছু জেনে আটঘাট বেঁধে, উইচ ইজ আ গ্রেট থিং টু ডু। অ্যান্ড ইন কেস অফ টেলিভিশন আমার মনে হয় যে টেলিভিশনে না কোনো ফিক্সড কিছু নেই, মানে তুমি একটা বেসিক আইডিয়া নিয়ে নামো অ্যান্ড দেন ইউ গিভ ইউর বেস্ট। কারণ এভরি 7 days দ্য হোল ইকুয়েশন চেঞ্জেস। হ্যাঁ, মানে আজ এই ক্যারেক্টারটা আছে, কালকে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল ওয়ার্ক করছে না বলে। হ্যাঁ, বা একজন ক্যারেক্টার এসছে হঠাৎ করে মাঝখান থেকে, সে এত সুন্দর ওয়ার্ক করে সব সিনে, মানে সব সিনেই সে আছে। তো কোথাও একটা আমার মনে হয় যে টেলিভিশনে, when you work in television, একটা বেসিক স্ট্রাকচার, একটা বেসিক আইডিয়া ভেবে নাও, অ্যান্ড দেন ইউ স্টার্ট অ্যাডিং একটা একটা করে, ছোট্ট ছোট্ট করে জিনিস, অলংকার পরানোর মতো, মানে বেসিক মেকআপটা করে নামো, তারপরে তুমি সুন্দর করে সাজাও আর কি জিনিসটাকে। এই যে লম্বা রেসের ঘোড়া যেটা বললাম, তুমি সবসময় বললে যে আমি সবসময় পজিটিভ দিকটা দেখি, কারণ কথা শুনে তো তাই মনে হচ্ছে। কথার যখন এরকম একটা গ্যাপ হলো, এরকম একটা বিপুল ধারাবাহিক বন্ধ হয়ে গেল, তখন কি মনে হলো যে সাহেবকে আবার নতুন করে ফিরতে হবে? নিশ্চয়ই ফিরতে হবে। তো ও মা, আবার সেই পুরনো একই রকম সব কিছু নিয়ে ফিরলে পরে মানুষে কেন দেখতে চাইবে? আবার একটা নতুন রূপে, নতুনভাবে, নতুন চরিত্র গঠন করে ফিরতে হবে। তার জন্য কি করতে হবে আমি এখনো জানি না, কি চরিত্র আসবে তাও তো জানি না আমি। হ্যাঁ, হয়তো হঠাৎ করে চাওয়ালার চরিত্র চলে এলো, সেটার জন্যও তো তৈরি থাকতে হবে। বা যদি তৈরি না থাকে তখন আমাকে বলতে হবে যে আমাকে 1 মাস সময় দিন, আমাকে নিজেকে তৈরি করে নিই ক্যারেক্টারটার মধ্যে। তুমি কি চরিত্রগুলো যখন একসেপ্ট করো তখন কি দেখো যে তোমাকে কেন্দ্র করে পুরো গল্পটা এগোবে, নাকি দেখো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কিভাবে বিল্ড আপ করছে? টেলিভিশনে মোস্টলি তো হিরো হিরোইন ড্রিভেন গল্পই হয়, ছবির ক্ষেত্রে পুরোটা দেখতে হয়। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ফিল্ম মেকিং ইজ নট আ সিঙ্গেল ম্যানস গেম, ইটস আ টিম গেম। তো তোমাকে একটু দেখতে হবে যে যে যিনি পরিচালক আছেন তিনিও ইকুয়ালি প্যাশনেট কিনা, যিনি প্রযোজক তিনি ইকুয়ালি প্যাশনেট কিনা প্রজেক্টটা নিয়ে, নাকি জাস্ট মানি মেকিং বিজনেস, ঠিক আছে 3 মাস 6 মাস যা চললো ঠিক আছে, না তোমার কো অ্যাক্টার্স ইকুয়ালি প্যাশনেট কিনা। সো ইট হ্যাজ টু বি আ টিম গেম, ইট ক্যানট বি আ ওয়ান পার্সন যে আমি একাই শুধু পজিটিভিটি প্রচণ্ড প্যাশন নিয়ে নামলাম, বাকি কারোর মধ্যে কিছু নেই। হ্যাঁ, তো ইট হ্যাজ টু বি আ টিম গেম, এবং সেটা আমি সবসময় মেনটেন। অনেক সময় এই টিম গেম আইডিয়াটা তো সবার মধ্যে ইমপ্লান্টেড থাকে না। যেমন কথার ক্ষেত্রে আমি যখন ঢুকেছিলাম তখন আমাদের যে কায়দা কানুন টিমটা ছিল, আমি
সবার মুখ চিনতাম, কারোর সঙ্গে আলাপ ছিল না আমার। আমি অরিন্দকেও চিনতাম, রবকেও চিনতাম, কিন্তু আমি আলাপ ছিল না কারোর সঙ্গে। তো সেই সুস্মিতার সঙ্গেই আমার আলাপ ছিল না। তো এই যে সবাইকে এক জায়গায় করা, নিয়ে আলাপটা করা, আইসটা ব্রেক করা, দীর্ঘদিন আমরা এই ঘরে বসেই আমরা দীর্ঘদিন রাতের পর রাত আড্ডা মেরেছি। সেকেন্ড স্যাটারডে আসলে পরে যে কালকে রোববার আছে, চল ছুটি আছে, চল আমার বাড়িতে চল আড্ডা মারি সবাই মিলে। ওই যে মানুষের একটা অন্য দিক দেখা যায়, প্রফেশনাল জায়গা থেকে বেরিয়ে সে কীরকম, তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করা, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, দিস ইজ অল পার্ট অফ দ্য টিম গেম। মিস করো এখন? না, মিস করি না, কারণ আমাদের তো দেখা হয় এখনো। এই কদিন আগে পুজোর সময় দেখা হয়েছে, সবাই একসঙ্গে এসেছিল, সবাই মিলে পুরো কথার টিম ছিল, হই হই করেছি আমরা একসঙ্গে পুজোর মধ্যে। আবার সামনে করব, সুতরাং সেটা তো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। কিন্তু এটা আমি হচ্ছে শুরুর দিকেও আমাকে সুস্মিতার সঙ্গেও আমাকে এটা মানে একটা আউট অফ প্রফেশনালিজম আমাকে এই এফার্টটা নিতে হয়েছে, বাড়তি এফার্ট, যে ও মা, এ তো কি হিরোইন রে বাবা, তো আসছে, শর্ট দিচ্ছে, মেকআপ রুমে চলে যাচ্ছে, কথাই বলছে না। তো মানে এবার ধরো যখন সিন করবো, আমি ওর পালসটা বুঝবো কি করে, যে ও কী ধরনের অভিনয়, ও ভাবে কীরকম, বা কী পজ নিয়ে কাজ করে, তো আমাকে বুঝতে হবে। তো গ্র্যাজুয়ালি ওই আইসটা ব্রেক করতে শুরু করলাম, কথা বলা, ওকে রেখে আড্ডার মধ্যে রাখা, বস, আরে কোথায় চলে যাচ্ছি, এখানে বস, একটু গল্প করি করে। এইটা তো একটা ওটাই বললাম, ওই টিম ওয়ার্কটা করতে হবে, নাহলে হয় না। তারপরে তুমি ওর ব্যাকবোন হয়ে উঠলে আস্তে আস্তে, এবং যে ধোঁয়াশা নিয়ে আমরা এতদিন অপেক্ষায় রয়েছি, যে সাহেব সুস্মিতা কি সত্যি প্রেম করছে নাকি কথা সাহেবই ব্যাকবোন হয়ে উঠলাম। আবার ব্যাকবোন আবার কি, ব্যাকবোন তো এমনি ছিল চিরকাল, সেটা কথা না। ব্যাকবোন না, ও একটা ওই কি বলে, শি ইজ ইয়াং, তো ওর একটা গাইডেন্স দরকার ছিল, যে মানে ক্যারেক্টারটাকে কিভাবে নিয়ে যাবে সেটা। তাছাড়া তুমি ওকে গাইড করতে গো, কোথাও পড়ে গেলে তুমি দেখতে সবসময় নজরে রেখে, যে ধাপ করে পড়ে না যায়। ওমা, পড়ে গেলে, ইনজুরি হয়ে গেলে তো আমারই শোয়ের ক্ষতি হবে। অন আ ভেরি সিরিয়াস নোট, দেখা মানে শুধুমাত্র ক্যারেক্টার নিয়ে ওকে বললাম, অভিনয় নিয়ে বললাম তা নয়। একটা তো জেনারেল পার্সপেক্টিভ, লাইফ ভিশনও থাকে। আমি তো ওর থেকে অনেক বেশি ইন্ডাস্ট্রিটা দেখেছি, ওর থেকে অনেক বেশি জীবনটাও দেখেছি। তো ওর ওই কি বলে, লাইফের একটা পার্সপেক্টিভ, একটা ফিলোসফি থাকে না, সেই ফিলোসফিটা আমি জাস্ট শেয়ার করেছি ওর সঙ্গে, যে লুক অ্যাট লাইফ লাইক দিস। আচ্ছা, কি ক্লিক করলো যে এত ভালো একটা বন্ধুত্ব তৈরি হলো? আই ডোন্ট নো, মানে এটা তো আই হ্যাভ নো আইডিয়া, মানে হোয়াট ক্লিকড অর হোয়াট হ্যাপেন্ড। আই থিঙ্ক সামওয়্যার দ্য ভাইব্রেশন, আই বিলিভ ইন এনার্জি। আমার মনে হয় আমাদের দুজনের ওই এনার্জিটা খুব ম্যাচ করে গেছে, কারণ আমরা দুজনেই কাজটার প্রতি খুব প্যাশনেট ছিলাম। আমাদের প্যাশনটা কাজের প্রতি খুব ছিল, ওই ভাইব্রেশনটা কোথাও একটা ম্যাচ করে গেছে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে। এবং সত্যি কথা বলতে গেলে, টু বি ভেরি অনেস্ট, সুস্মিতা ইজ আ কাইন্ড অফ গার্ল যে কখনো কারোর ক্ষতি করে নিজের ভালো করে না। হ্যাঁ, যে না বাবা ওই শোটা ডুবে যাক, চলে যাক, আমারটা উঠুক, বা ওর খারাপ হোক আমার ভালো হোক, এরকম কখনো ভাবে না। এটা আমারও ভাবনা, যে ভাই আমি আমারটা ভালো করব, আমার কারোর ক্ষতি যাওয়ার দরকার নেই। তো কোথাও একটা এই পজিটিভ থট প্রসেস, কোথাও একটা ওই কাজের প্রতি প্যাশন, কোথাও একটা ওই এনার্জি, ওই ভাইব্রেশনটা দুজনের ম্যাচ করে গেছে। ইনফ্যাক্ট শুধু সুস্মিতার সঙ্গে নয়, আমার মনে হয় আমাদের যিনি পরিচালক ছিলেন সুমনদার সঙ্গে, সুমনদার ওই 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 পাগলামোটা একদম অ্যাজ এ ডিরেক্টর, ওই যে সেন্ট্রিসিটিটা, হ্যাঁ, সবাইকে একেবারে মানে এমন ধমকাবে, চলো, ওই যে তাবরটা দেবে, সবাই একবারে রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, অন দেয়ার টোজ। তো ওই কোথাও একটা ওই প্যাশনটা আই থিঙ্ক হ্যাজ ওয়ার্কড ফর দ্য হোল টিম। আচ্ছা, আমরা কি সত্যি ধোঁয়াশার মধ্যে আছি? না, কিসের ধোঁয়াশা, আমরা তো খুব ভালো বন্ধু। আমি সুস্মিতা তো খুব ভালো বন্ধু, ধোঁয়াশার কি আছে? সেই বন্ধুত্বটা যে এতবার বলা, মানে দর্শক বলছে যে বিয়ে করে না, যেটা তোমার সব থেকে মুখস্থ একটা কমেন্ট, দর্শক বলছে সাহিব এবং সুস্মিতা আবার বিয়ে করো। দর্শক তো অনেক কিছুই বলছে। দর্শক বলা যায় না, পরের শোটা অব্দি ওয়েট করি, দাঁড়াও আগে, ঠিক আছে, ধরো পরের শোটা ক্লিক করে গেলে, তারপর দেখলাম দর্শকের মুড চেঞ্জ হয়ে গেছে, না এইবার সাহেব তুমি একেই বিয়ে করো, এটা বেটার লাগছে, তখন কি হবে? তোমার কি এখন বিয়ের প্রেশার আসে বাড়ি থেকে? বাড়ি থেকে তো সব সময় থাকে, কার বাড়িতে থাকে না? তোমার বাড়িতে নেই? তোমার বাবা মা বলছে না? হ্যাঁ, মালদা থেকে বাবা মা বলছে কি বলছে? আরে এটা আবার কি আনকাট হচ্ছে তো, এটা হ্যাঁ আনকাট হচ্ছে তো কি হয়েছে? তাহলে তোমার বিয়ের প্রেশার রয়েছে, আমার বিয়ের প্রেশার থাকবে না? কি করে ম্যানেজ করো, কি বলো বাড়িতে? তুমি কি বলো? আমি তো বলছি, আগে তুমি বলো। না, ব্যাপারটা হচ্ছে যে কাজ মিলিয়ে বিয়ের জন্য অন্যরকম কিছু ভাবা হয়নি এখন অবধি আমার। আর প্রেমে পড়তে একটু টাইমই লাগে, সেই ক্ষেত্রে তোমার কতটা এটাতে টাইম লাগে প্রেমে পড়তে? বিউটিফুল, সেম আনসার আমারও, যে কাজের জন্য বিয়ের কথা ভাবতেই পারিনি, আর প্রেমে পড়তে টাইম লাগে। এটাই আমি ভাবছিলাম, আমি এই জন্যই আটকাচ্ছিলাম নিজেকে। তার মানে সত্যি আমরা ধোঁয়াশায় আছি তো? ধোঁয়াশা কেন? তোমার সম্পর্কে নেই,
তোমার কিসের সম্পর্ক দোষ, নেই? আমরা খুব ভালো বন্ধু বলছি তো। समझदार को इशारा ही काफी होता है। একসঙ্গে আবার নতুন কি কাজ আসছে তোমাদের? একসঙ্গে আমি জানি না কি কাজ আসছে, একসঙ্গে আরো কিছু আসছে কিনা, তবে যদি একসঙ্গে আসে করব, যদি আলাদা আলাদা আসে আলাদা আলাদা করবো, আর কাজ তো করতেই হবে। তুমি ভীষণ প্রফেশনাল, যখন ক্যামেরাটা অফ হয় তারপরে সাহেব কি এরকমই থাকে? ক্যামেরা অফ হলে আর প্রফেশনাল থেকে তখন কি লাভ, তখন তো পার্সোনাল। আর এই প্রশ্নটা কারণ হচ্ছে যে যখনই কাট অন বলে, রোল বলে, তখনই একটা অ্যাক্টরকে কাটতে হয়, হাসতে হয়, তখনই এটা মুড সুইং করতে হয়। কিন্তু যখনই আবার কাট হলো তখনই সেই মানুষটা নিজের মধ্যে ফিরে আসে। এই যে ইমোশনের একটা ডিসব্যালেন্স হয়, এটা হয় না। তুমি এটা এটা কি বলছো তোমার হয়? না, এটা কোনো অ্যাক্টরের ক্ষেত্রেই সম্ভব নয়। যে মানে তাদের যেমন ক্যারেক্টারটায় ঢুকতে সময় লাগে, বেরোতেও সময় লাগে, যদি সে ভালো অ্যাক্টর হয়। সত্যিই কি তাই? সত্যিই তাই, সত্যিই তাই। হ্যাঁ, মানে ওই হ্যাংওভারটা থেকে বেরোতে একটু সময় লাগে, এবং ঢুকতেও সময় লাগে। কিন্তু মানে আমাদেরও তো বাড়িতে ধরো অনেক রকম সমস্যা হয়, অনেক রকম মন খারাপ হয়, তা সত্ত্বেও গিয়ে আমাদেরকে ওখানে গিয়ে, আমি কাঞ্চনদারই এক্সাম্পল দিচ্ছি, আমরা আমার খুব ভুল না করে ভরতলক্ষ্মীতে শ্যুট করছিলাম ডিটেকটিভের জন্য, এবং উল্টো দিকেই কাঞ্চনদা একটা ওয়েব সিরিজের জন্য শ্যুট করছিলেন, কমেডি ওয়েব সিরিজ। সেনকে সকালবেলা কাঞ্চনদা মা মারা গেছেন, দাহ করে এসছেন, এসে শুনেই কাঞ্চনদার সঙ্গে দেখা হলো, বললো ভাই কমেডি করতে হবে, এবার ওখানে ঢুকতে হবে। ঢুকলো যখন প্রচণ্ড মন, মানে পুরো মুখটা ছোট হয়ে গেছে। দিজ আর অ্যাক্টার্স, দ্যাট ইজ ওয়াই আই লাভ দেম সো মাচ। এতটাই প্যাশনেট কাজের প্রতি। এরকম আরও অনেক এক্সাম্পল আছে আমাদের, আরও প্রচুর এক্সাম্পল রয়েছে, বাট আমি জাস্ট মাথা টপ অফ দ্য হেড এলো বলে আমার মনে পড়লো বলে আমার সামনে গিয়ে কমেডি করছে, ফাটিয়ে কমেডি করছে। সো অ্যাক্টার্সদের ওই জোনটায় ঢুকতেও সময় লাগে, বেরোতেও সময় লাগে, আমার মনে হয় এটা অ্যাজ অ্যান অ্যাক্টার। এবং ওই সুইচ অন সুইচ অফটা ওটা খুব সারফেস লেভেলে হয়। ওটা অনেকে পারে, এই হাসি ঠাট্টা করছে, এই ফাট করে সিরিয়াস হয়ে গেল, ওটা সারফেস লেভেলে, অ্যাক্টিংটাও সারফেস লেভেলে হয়। কিন্তু তুমি যদি ইনডেপথ কোনো কাজ করতে চাও, তোমাকে ইউ হ্যাভ টু গো ইন টু দ্যাট জোন, না হলে পরে খুব সারফেস লেভেলে অ্যাক্টিং হয়। তুমি কি একরকম থাকো নাকি ডিসব্যালেন্স কিছু একটা হয়? দেখো, মানে কী বলতো, যেই ক্যামেরার সামনে যেই লড়াইটা না, টু এস্টাবলিশ দ্য অ্যাক্টার, ওই লড়াইটা হচ্ছে আমার পুরো পৃথিবীর সঙ্গে ভাগ করে নেওয়ার লড়াই। যে চরিত্রটা কথাটা ফুটিয়ে তুলতে পারছে, দাদা আর একটু ভালো হতো ফাইট সিনটা, আচ্ছা ঠিক আছে, আর দাদা কী ভালো নেচেছেন, খুব ভালো, ঠিক আছে, কী ভালো অভিনয় করলেন, কী ভালো লাগলো এটা, দাদা ওই জায়গায় জমলো না, কী হচ্ছে বলুন তো সিরিয়ালটাতে। এইটাই, এই লড়াইটা আমার পৃথিবীর সঙ্গে শেয়ার করার লড়াই, যেটা আমার ক্যামেরার সামনে চলছে। ক্যামেরা অফ হয়ে যাওয়ার পর যখন আমি সাহেব ভট্টাচার্য হয়ে যাচ্ছি, তখন যেই লড়াইটা, সেই লড়াইটা আমার ব্যক্তিগত, সেটা আমি কারোর সঙ্গে শেয়ার করি না। ওই লড়াইটা আমি একা লড়ি, এবং সেই লড়াইটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাইও না। একা লড়াই মানে শক্তি মানে একটা অন্যরকম শক্তি দেয় মানুষকে, এবং আমার মনে হয় যে যেই জিনিসটার জন্য ডিপেন্ডস ফ্রম পারসন টু পারসন। আমার মনে হয় যে অনেকে সাপোর্ট চায়, অনেকে একলা ফিল করে, লোনলি ফিল করে বা হেল্পলেস ফিল করে, বাট আমি চাই এই আমার ব্যক্তিগত লড়াই যেটা, হ্যাঁ, যে একটা আনসাকসেসফুল ছবির পর কী লড়াই থাকে আমার, বা একটা স্ক্যান্ডেল বা একটা কন্ট্রোভার্সির পরে আমার কী লড়াই থাকে, সেই লড়াইটা আমার একান্ত ব্যক্তিগত লড়াই। ওই লড়াইটা আমি দুনিয়ার সঙ্গে ভাগ করব না। আমার ক্যামেরার সামনে যেই লড়াইটা, সেই লড়াইটা আমি দুনিয়ার সঙ্গে নিশ্চয়ই ভাগ করবো, আমার ফ্যানদের সঙ্গে আমি ভাগ করে নেবো। তুমি খুব ইমোশনাল। অফকোর্স, অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি যে ইমোশনালি ডেড হয়ে যাই, আমার একদম চাকরি চলে যাবে। আমার একটা অ্যাক্টরকে ইমোশনাল হতে হবে না? আমরা ইমোশনালি প্রচণ্ড ভালনারেবল, যে কারণেই আমরা সহজেই কাঁদতে পারি, সহজেই হাসতে পারি, দুঃখের মধ্যেও হাসতে পারি, আবার আনন্দের মধ্যে কাঁদতে পারি, বা ওই 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 ক্যারেক্টারটার মধ্যে যতই বাইরে যাই হোক না কেন, পৃথিবীতে যাই হয়ে যাচ্ছে না কেন, ওই চরিত্রের মধ্যে ঢোকার জন্য যা করতে হয় সেটা করতে পারি। আমরা যদি ইমোশনালি ভালনারেবল না হই, আমরা যদি সেন্সিটিভ না হই, সেটাই তো আমি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে হাউ আর উই ল্যাকিং সো মাচ অফ সেন্সিটিভিটি অন সোশ্যাল মিডিয়া। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, if you're trolling another actor, that is so insensitive. If you're not sensitive as an actor, তুমি যদি observant নও, তুমি sensitive নও, I don't know how good an actor you are.
কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এটা বেশি হয় যে যতটা নিজে না করছি ততটা লোককে ট্রোল করছি, তাকে ছোট করছি। সেটাই তো আমি বললাম, আমার খুব অবাক লাগে, ভীষণ অবাক লাগে সেটা। এখন কি মিস করো যদি জিজ্ঞেস করা হয় ইন্ডাস্ট্রি থেকে? ইন্ডাস্ট্রি থেকে কি মিস করি? দেখো, একটা পয়েন্ট অবধি আমি হয়তো বলতাম যে আমি ইন্ডাস্ট্রিতে বন্ডিংটা মিস করি, কিন্তু সেটা আমি বলতে পারবো না, কারণ আমার একাধিক ভালো বন্ধু রয়েছে ইন্ডাস্ট্রিতে। আমার বহু পুরনো বন্ধু ইন্দ্রাশিস রায় রয়েছে, বহু পুরনো বন্ধু গৌরব রিধিমা ওরা রয়েছে, হ্যাঁ, জিকুন দেবলীনা, জিকুন মানে গৌরব চ্যাটার্জি, হ্যাঁ, ওর সঙ্গে মাঝখানে ঝগড়াও হয়েছিল, আবার কথাবার্তাও হচ্ছে, সব মানে বহু পুরনো বন্ধু রয়েছে আমার ইন্ডাস্ট্রিতে। তো ইনফ্যাক্ট আমাদের কথার যে টিমটা হয়েছে তারা এত ভালো বন্ধু হয়ে গেছে, তো বন্ডিংটা যে মিস করি সেটা বলতে পারবো না। আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট আইল চেরিশ। আমার কোথাও মনে হয় অথেন্টিসিটি মিস করি আমি আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের অ্যাক্টার্সরা যদি একটু অথেন্টিক হয়ে যাই ইন টার্মস অফ ওয়ার্ক অ্যান্ড ইন টার্মস অফ প্রেজেন্টিং আওয়ারসেলফ, হ্যাঁ, একটু অথেন্টিসিটি যদি থাকে না, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং আই মিস। বিকজ আমার এখন পেস্ট্রি পার্টিসগুলোতে গিয়ে মনে হয় যে সবাই ভীষণ ফেক, সবাই ভীষণ খুব ওপর থেকে আরে কিরে করে ভীষণ ফেক লাগে আমার। এটা তুমি ফেস করেছো যার সঙ্গে কিরে বলে হাই করলে তার পরবর্তী দিনই সে চিনতে পারে? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আগে এতটা ছিল না। আগে কিন্তু সত্যি একটা হৃদ্যতা ছিল, একটা বন্ধুত্ব ছিল, একটা একে অপরের প্রতি। আমাদের সিনিয়র্সরা আমাদেরকে যেরকমভাবে গাইড করেছে, আমরা ভীষণ কৃতজ্ঞ থাকবো চিরকাল, কারণ তখন সত্যি নিজের ছোট ভাইয়ের মতন করে গাইড করেছে তারা একদম। মানে সেইটা কোথাও একটা আমার মনে হয় যে এখন একটু আবছা হয়ে গেছে। সেটা অলসো ব্লেম দ্য ইয়াঙ্গার জেনারেশন, বিকজ দে হ্যাভ লস্ট রেসপেক্ট ফর দ্য সিনিয়র্স অলসো ইয়ার, উইচ ইজ আমার এত চোখে লাগে। মানে সিনিয়র অ্যাক্টরদের সামনে ওপেনলি সিগারেট খাচ্ছে, কিস্তি করে কথা বলছে, এই কালচারটা আমার মনে হয় খুব জেনজি বা খুব ইয়ো কালচার হতে পারে। কোথাও একটা দ্যাট রেসপেক্ট for the co-actor or for a senior director or a producer, I think somewhere that's also lost in transition. So but see, the change is the only constant, you have to cope with it. So I never complain. আপনি আমাকে জিজ্ঞেস করলে বলে আমি বলছি, আমার এগুলো মাঝে মাঝে মনে হয়, but I never complain. I am chill with a younger actor sitting with me and smoking. কি বলে I have to be accept? না, মানে you have to change. Change is the only constant. হয়তো এটাই নিউ নর্মাল যেটাকে বলে, বেসিক্যালি আমরা যেরকম বলি না, দিস ইজ দ্য নিউ নর্মাল। মানে এইটাকে নিয়ে তুমি এখন যদি আক্ষেপ করো, দুঃখ করো নিয়ে, আরে আমাদের সময় তো জানো বলে এইটা বলতে থাকো, তাহলে আর সময়ের সঙ্গে তুমি তাল মিলিয়ে এগোতে পারবে না। ডাজ নট মিন তোমাকে ওরকম হয়ে যেতে হবে, বাট ওটাও একটা রিয়ালিটি, দ্যাট ইজ দেয়ার রিয়ালিটি, টুডেজ রিয়ালিটি। তোমার রিয়ালিটিটা হয়তো অন্য। আবার আমাদের আগের 2 জেনারেশন আগে যদি চলে যাও, তখনকার রিয়ালিটিটা একদম অন্যরকম ছিল। So you change is only a constant, you accept the change and move on, that's all right. এত স্পার্ক কোথা থেকে থাকে গো? মানে রোজ কি অ্যাক্টিভিটির মধ্যে থেকে, নাকি অভিজ্ঞতা বলে, নাকি অন্য কিছু? না, this is who I am as a person. মানে আমার লাইফে আমি always look into the positive things of life, always, because there's already too much of negativity around you. If you let that, allow you that inside you, then I'll be a very cynical, sad person. একটা আরে কি হচ্ছে, কেন হচ্ছে, জীবনটা কিছুই হলো না। কারণ দেখো, আমি ছোটবেলা থেকে না হিউমিলিটি মানে সেটা আমাকে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ আমি যত বড়ই ভাবতে চাই না কেন নিজেকে, আমাকে ঘুরে পিছন দিকেই অ্যাওয়ার্ড র্যাকটাকে দেখতে হয়, বুঝলে তো? তারপরে আবার ঘুরে মাথা নিচু করে চুপচাপ বসে পড়ো, বাবা জীবনে এখনো কিছু করে উঠতে পারোনি, আরও করতে হবে। So you always look at the positive things of life and strive to do better and better every day. Because জানো তো, সত্যি কথা বলতে গেলে I always believe যে motivation will never take you far. মোটিভেশন যে আমাকে বড় অ্যাক্টর হতে হবে, একটা মোটিভেশন, যে কোনো একটা মোটিভেশন আমি ধরে নিলাম। কনসিস্টেন্সি মানে এটা আমি সুনীলকেও বলতে শুনেছি, সুনীল ছেত্রীকে। আই রিয়েলি ফলো, ও যখন মোটিভেশনাল কথাবার্তা বলে, আই রিয়েলি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যে you want something, it cannot be a motivation. You have to be consistent. শরীর খারাপ করো, মন খারাপ করো, ইচ্ছে করছে না করো, ল্যাদ লাগছে করো, বাট করো, কিপ ডুইং ইট। সো দ্যাটস দ্য মানে কি বলবো, মাই মোটো ইন লাইফ।
আমরাও সত্যি খুবই ইন্সপায়ার্ড হয়েছি আজকে, কারণ আমি মন দিয়ে শুনছিলাম বসে। আচ্ছা, যদি এবার শেষে আড্ডায় এটা জিজ্ঞেস করা হয় যে সাহেব এবং সুস্মিতা একসঙ্গে সিনেমা করবে কিনা, এটা দর্শক বলেছে, তাহলে কি উত্তর আসবে? দর্শকরা বলছে এই কথাগুলো একটু প্লিজ প্রযোজকদের কাছে পৌঁছে দাও তো, শিফট করবে কথাটাকে, একটু প্রযোজকদের কাছে পৌঁছে দাও তো যে দর্শকরা এরকম বলছে, আপনারা কি ভাবছেন? তো প্রযোজকরা ভাবলে নিশ্চয়ই করব, কেন করব না? সত্যি কি তাই? বলছে সাহেবকে প্রডিউসার হতে। হ্যাঁ, মানে পুরো দায়িত্বটাই আমি নিয়ে নিই, ডিস্ট্রিবিউশনটাও আমিই করি। তাই এই করতে করতে 10 বছর লেগে গেল পুরো ব্যবসা সেট করতে, নিয়ে তারপর যখন ছবি করছি হচ্ছে না, এখন বয়স হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। আচ্ছা, আমরা আজকে আড্ডার শেষে আমি যেটা ভাবছিলাম প্রথমেই, যে তোমাকে যেটা জিজ্ঞেস করা, যে এত ছবি, এত সিরিয়াল, এত ওয়েব সিরিজ, কোনটা সাহেবকে সাহেব করলো? সিরিয়াল নাকি সিনেমা নাকি টেলিভিশন? টেলিভিশনের একটা বড় পার্ট আছে, এটা অস্বীকার করে মানে করা অন্যায় হবে আমার পক্ষে। হ্যাঁ, কারণ আমি প্রথম দিকে যখন মিউজিক রিয়েলিটি শো করতাম, হ্যাঁ, সেটা দেখে কিন্তু আমাকে সন্দীপ রায় তোপসের চরিত্রের জন্য ডেকেছিল, এবং প্রথম দিকে টেলিভিশনই কিন্তু আমাকে ওই হাতে খড়িটা হয়েছে। সেখানে কিন্তু সব সিরিয়াল যে আমার প্রচণ্ড হিট করেছিল তাও নয় কিন্তু। হ্যাঁ, সেই সিরিয়ালগুলো থেকে লাইট নেওয়া, ক্যামেরা নেওয়া, লেন্স বোঝা, হ্যাঁ, প্রত্যেক দিন গিয়ে ওই প্র্যাকটিসটা হতো আমার। হয়তো খারাপ অভিনয়ও করতাম তখন, হ্যাঁ, এরকম কাঠি ছিলাম, রোগা কাঠি, হ্যাঁ, কিন্তু হয়তো দেখতেও অত ভালো ছিলাম না, কিন্তু ওই প্র্যাকটিসটা আমার রেগুলার হতো। টেলিভিশন ওইটা আমাকে সত্যিই শিখিয়েছে যে ছবিতে গিয়ে না আমাকে ডিরেক্টর কোন বলতে হয়নি সাহেব লাইটটা নাও, সাহেব লাইট কেটে যাচ্ছে, এটা এখন বলতে হয়নি। তো আমার মনে হয় টেলিভিশনের একটা বড় অবদান তো ডেফিনেটলি আছে। তবে আমার সত্যি কথা বলতে যেটা আমার মনে হয় যে সব মিলিয়ে না ক্রাফটটা, আই হ্যাভ বিন ভেরি অনেস্ট টুয়ার্ডস মাই ক্রাফট ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং কোথাও তার একটা রেজাল্ট আমি আমার যে কোনো ছবির ক্ষেত্রে পেয়েছি। আমার প্রচুর ছবির রিভিউ হয়েছে এরকম, যে রিভিউগুলো মানে সত্যিই খুব মানে মন ভেঙে দেওয়ার মতো রিভিউ, কিন্তু সেখানেও কোথাও একটা লেখা আছে সাহেব যথাযথ, সাহেবের চরিত্র যথাযথ। তো আমার মনে হয় যে আই হ্যাভ বিন ভেরি অনেস্ট টুয়ার্ডস দ্য ক্রাফট, জানো তো। আমি মন দিয়ে থিয়েটার করেছি, মন দিয়ে সিরিয়াল করেছি, মন দিয়ে ছবি করেছি, এবং তখনও মন দিয়ে করেছি। And I think কোথাও একটা that brings in the results for me. That is my satisfaction. যে এখানে কি লাখ কাজ করে? লাখ তো আছে আমাদের প্রফেশনে, তো এই 4 আঙ্গুলে যা লেখা আছে তার বেশিও পাবে না, তার কমও পাবে না, এবং যেটা লেখা আছে সেটার প্রতি তুমি যদি অনেস্ট থাকো, তোমার থেকে সেটা কেউ কেড়ে নিতে পারবে, এটা আমি দৃঢ় বিশ্বাসী। তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো বা ম্যানিফেস্টেশন? তো ডেফিনেটলি ম্যানিফেস্টেশন তো ভীষণভাবে বিশ্বাস করি। যারা এনার্জি বিশ্বাস করে তারা ম্যানিফেস্টেশন তো বিশ্বাস করবেই, ইটস সায়েন্স, না বিশ্বাস করার কি আছে। খুব পজিটিভ একটা আড্ডা আজকে রইলো, আড্ডা এখানেই, আবার দেখা হবে খুব শিগগিরই। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, কিন্তু পরবর্তী আপডেট পেতে তাই চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।